চ্যাপ্টার 236 ইন্টারনাল কমিশন। ক্লাইনের মিস্টিকিজম এবং বিয়ন্ডারদের সম্পর্কে জ্ঞান যত গভীর হল, আর সেই সাথে ধূসর কুয়াশার উপরের জায়গার কিছু ক্ষমতা নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা যত বাড়ল, জাস্টিস, দ্য হ্যাংডম্যান এবং দ্য সানের মুখোমুখি হতে তার আর কোনো দুশ্চিন্তা কাজ করল না। ট্যাট ক্লাবের সদস্যরা যাতে তার মুখোশটা ধরে ফেলতে না পারে, সেজন্য একটা রহস্যময় আর অগম্য ভাবমূর্তি ধরে রাখার দিকে তার মনোযোগ আগের চেয়ে কমে গেল। সে এখন জানত যে এই জগতের দেবতারা শক্তিশালী এবং অদ্ভুত হলেও তারা কোনোভাবেই সর্বশক্তিমান বা সর্বজ্ঞানী নয়। এই ব্যাপারটা কেবল সবকিছু সেই কিংবদন্তি ঈশ্বরই হতে পারতেন, যাকে এখনও শুধু সিটি অফ সিলভারের মানুষজনই পূজা করে। দেবতাদেরও সীমাবদ্ধতা ছিল, আর দেবতাদেরও কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা যেত। ক্লাইন এখন এই বিষয়টা নিশ্চিত করে বলতে পারত। দ্য বুক অফ স্ট্রংস হোক বা দ্য রেভেলেশন অফ এভারনাইট, এগুলো কমবেশি এই বিষয়টার দিকেই ইঙ্গিত করত। তাই সাম্প্রতিক ট্যারট গ্যাদারিংয়ে ক্লাইন খুব সচেতনভাবেই নিজের কিছু চরিত্রগত বৈশিষ্ট্য তৈরি করছিল, নিজেকে ধীরে ধীরে এমন এক সীমাবদ্ধ ক্ষমতাধর সত্তা হিসেবে গড়ে তুলছিল, যে কোনো এক কারণে স্বাধীনভাবে চলাফেরা করতে না পারলেও প্রায় একজন দেবতার মতোই শক্তিশালী। এইভাবে সে যদি মাঝে মাঝে এটাও বোঝায় যে সে কিছু জিনিস বুঝতে পারছে না বা মাঝে মাঝে কারও সাহায্য চায়, তাহলেও ট্যারট ক্লাবের সদস্যদের মনে কোনো সন্দেহ জাগবে না। অবশ্য এই সব কিছুর পেছনের মূল কারণ ছিল তার আগের সব চেষ্টা এবং তার ব্লেসড আজিকের দেখানো ক্ষমতার মাধ্যমে সে জাস্টিস, দ্য হ্যাংডম্যান এবং দ্য সানের মনে নিজের একটা দেবতাসুলভ অস্তিত্বের ছবি পাকাপাকিভাবে গেঁথে দিতে পেরেছিল। যাক, আশা করি এই চরিত্রগত বৈশিষ্ট্য গড়ে তোলার কাজটা সফল হবে। তাহলে ভবিষ্যতে ওদের প্রশ্নের উত্তর দিতে না পারার দুশ্চিন্তা আমাকে আর করতে হবে না। তবে অবশ্যই যেগুলো সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে সেগুলো তো জানতেই হবে, আর আমার কোনোভাবেই ভয় পাওয়া চলবে না। ক্লাইন প্রাচীন টেবিলের ধারে টোকা দিল এবং মৃদু হেসে বলল, আমি একটা কাজ দিতে চাই। কাজ? অড্রির চোখ বড় বড় হয়ে গেল আর সে বেশ মনোযোগ দিয়ে শুনতে লাগল। সে একই সাথে অবাক, আশাবাদী এবং খানিকটা চিন্তিত হয়ে পড়ল। তার খুব ভালোভাবে মনে ছিল যে এটাই প্রথমবার যখন মিস্টার ফুল আনুষ্ঠানিকভাবে কোনো কাজ দিচ্ছেন। যদিও এর আগে তিনি কয়েকটা অনুরোধ করেছিলেন, সেগুলোর সবকটিতেই আগে থেকে পুরস্কার দেওয়া ছিল। মনে হচ্ছিল তিনি যেন সমান বিনিময়ের নিয়মটা মেনে চলার জন্যই এলোমেলোভাবে কাজগুলো বেছে নিয়েছিলেন। কিন্তু এবার তিনি দিতে চাই কথাটা ব্যবহার করেছেন। একজন টেলিপ্যাথিস্ট হিসেবে অড্রি কথার পেছনের লুকানো অর্থ বুঝতে আগে থেকেই খুব পারদর্শী ছিল। ঠিক একই সময়ে সে খুব তীক্ষ্ণভাবে বুঝতে পারল যে দ্য হ্যাংডম্যানকে দেখে শান্ত মনে হলেও সে আসলে অস্বাভাবিক রকমের নার্ভাস হয়ে আছে। আর দ্য সানের কথা বলতে গেলে তাকে দেখে বেশ বিভ্রান্ত মনে হচ্ছিল, যেন সে ব্যাপারটাকে খুব সাধারণ একটা ঘটনা হিসেবে ধরে নিয়েছে। তোমরা চাইলে কাজটা গ্রহণ করতে পারো, আবার নাও করতে পারো। তার ক্লাউন ক্ষমতার সাহায্যে ক্লাইনের গলার স্বর শুনে বেশ রিল্যাক্সড মনে হচ্ছিল। আমার আরেকজন ব্লেসড ব্যাকল্যান্ডে এসেছে। সে একটা কাজ শেষ করতে চায়, কিন্তু নিজের সামনে আসাটা তার জন্য সুবিধাজনক হবে না। আরেকজন ব্লেসড। দ্য হ্যাংডম্যান মাথা নাড়ল। তাকে দেখে মনে হল সে যেন গভীর চিন্তায় ডুবে আছে। সে মোটেও অবাক হয়নি। তার চোখে মিস্টার ফুলের মতো একজন শক্তিশালী দেবতাসুলভ সত্তার যে অনেক ব্লেসড থাকবে সেটাই স্বাভাবিক ব্যাপার। মিস্টার ফুলের ওই ব্লেসডের সিকোয়েন্স নাম্বার কত হতে পারে? এই রে, আমি তো এখনও তাঁর আগের ব্লেসডকে একটা পুরস্কার দেওয়ার ব্যাপারে ঋণী। যদিও মিস্টার ফুলের পুরস্কারটা মিস্টার হ্যাংডম্যান দিয়ে দিয়েছিল, আর তিনি আসলে টাকা পয়সার তোয়াক্কা করেন না, তবুও সে সময় আমি তো সাহায্য চেয়ে প্রার্থনা করেছিলাম। তাছাড়াও ভাইস অ্যাডমিরাল হারিকেন তো ওই ব্লেসডের হাতেই মারা গিয়েছিল। তাঁর ব্লেসডেরও তো নিজেদের কাজ চালানোর জন্য কিছু তহবিলের দরকার হবে। অড্রি কিছুটা অপরাধ বোধ নিয়ে ভাবল। সত্যি বলতে কি, 30,000 গোল্ড পাউন্ড আর একটা বিশাল বাগান তার কাছে বিশাল পরিমাণের সম্পদ হলেও শুধু সেটা তার জীবনে খুব বড় কোনো প্রভাব ফেলেনি। এটা থাকা ভালো, কিন্তু না থাকলেও আমার কিছু যায় আসত না। তবে হ্যাঁ, আমার হয়তো একটু কষ্ট হতো। অড্রি নিজের মনেই খুব আন্তরিকভাবে মাথা নাড়ল। একজন কিশোরী মেয়ে হিসেবে, যাকে এখনও প্রাপ্তবয়স্ক ধরা হয় না, বিশাল ওই বাগানের বিষয়টা বাদ দিলে বাকি 30,000 পাউন্ডের উপর তার আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না। সে শুধু তার বাবার ব্যবস্থার ওপরই ভরসা করতে পারত। ব্যাকল্যান্ড মিউনিশনস কর্পোরেশন থেকে কিছু শেয়ার কেনা আর এমন একটা কোম্পানিতে বিনিয়োগ করা যারা লোহার চাদরে মোড়ানো যুদ্ধজাহাজের কিছু প্রযুক্তি বাণিজ্যিক জাহাজে কাজে লাগানোর চেষ্টা করছিল। শেষমেশ হাতখরচ হিসেবে সে যে টাকাটা পেয়েছিল এবং ব্যবহার করতে পারত, সেটা ছিল মাত্র 5,000 পাউন্ড। তবে তার নির্দিষ্ট বার্ষিক ভাতা আগের 15,000 থেকে 25,000 পাউন্ডের সীমা থেকে অন্তত 2,000 পাউন্ড বেড়ে গিয়েছিল। জাস্টিস আর বাকিদের কোনো কথা বলতে না দেখে ক্লাইন কাজটা দিয়ে দিল। সে যে কাজটা সম্পন্ন করতে চায় সেটা হল লোয়েন কিংডমে থাকা ইন্টিস রিপাবলিকের অ্যাম্বাসেডর ব্যাকারল্যান্ড জিন ম্যাডানকে হত্যা করা। ইন্টিস রিপাবলিকের অ্যাম্বাসেডরকে হত্যা করতে হবে?
অড্রি অবাক হয়ে জিজ্ঞেস করার সময় নিজের শান্ত ভাবটা ধরে রাখতে পারল না। এটা তো দুই দেশের মধ্যে সংঘাত তৈরি করবে আর এমনকি যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। একজন যোগ্য অভিজাত পরিবারের মেয়ে হিসেবে তার মাথায় প্রথমেই আন্তর্জাতিক পররাষ্ট্র বিষয়ক ব্যাপারটা আসল। আর মিস্টার ফুল নিজে কেন এই কাজটা করলেন না, সেই প্রশ্নের উত্তরটা তার কাছে খুব স্পষ্টই মনে হল। কোন মহাশক্তিশালী মানুষ সবসময় তার অধস্তনদের সাহায্য করে বেড়াবেন? বালামের পূর্ব উপকূলে কিংডম যখন হেরে গিয়েছিল, রাজা তো আর নিজে ছুটে যাননি। বড়জোর সেনাপতি বদলে দেওয়া হতো আর নতুন সৈন্য মোতায়েন করা হতো। গুজব শোনা যায় যে মহামান্য রাজা নাকি নিজেই যুদ্ধক্ষেত্রে যেতে চেয়েছিলেন, কিন্তু অভিজাত আর কর্মকর্তারা তাকে আটকে দিয়েছিলেন। কাজটার কথা শুনে অ্যালজার কেবল সামান্যই অবাক হয়েছিল। তার মনোযোগ ছিল অন্য একটা দিকে। মিস্টার ফুল সত্যিই বাস্তব জগতে জোরালোভাবে হস্তক্ষেপ করতে অক্ষম। আমার অনুমানটাই ঠিক। ভাবছি আমাদের সাথে সম্পর্ক গড়ার পর তিনি আমাদের ওপর ঠিক কতটা প্রভাব ফেলতে পারবেন। তিনি কি খুব সহজেই কারো জীবন কেড়ে নিতে পারেন? নিজের ওপর খানিকটা সন্তুষ্ট হয়ে অ্যালজার তার চিন্তাভাবনাকে ডালপালা মেলতে দিল। ডেরিক ওদের কথাবার্তা শুনে পুরো থতমত খেয়ে গেল। ইন্টিস রিপাবলিক আবার কি? অ্যাম্বাসেডর জিনিসটা কি? জটুন ভাষায় এই শব্দগুলো শুনতে এত অদ্ভুত লাগছে। ক্লাইন চারপাশে চোখ বুলিয়ে নিল আর নিজের স্বাভাবিক ভাবটা বজায় রাখল। তোমাদের মধ্যে কে এই কাজটা নিতে রাজি আছো? তোমরা কি ধরনের পুরস্কার চাও? এহ কোনো কারণ ছাড়া একজন নির্দোষ মানুষকে মেরে ফেলার ব্যাপারে আমি নিজেকে কিছুতেই বোঝাতে পারছি না। আর এর ফলে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে, যুদ্ধের কারণে তৈরি হওয়া এক বিপর্যয়। অড্রি, যে কিনা হাত তুলতে যাচ্ছিল, সে একটু ইতস্তত করল। ঠিক তখনই দ্য হ্যাংড ম্যান মৃদু হেসে বলল, আমি শুনেছি এই অ্যাম্বাসেডর ব্যাকারল্যান্ড নাকি কিংডমে থাকা ইন্টিস রিপাবলিকের গোয়েন্দা প্রধানও। সে গোপনে রক্তপাতকে সমর্থন করে, বেশ কিছু এমন ঘটনার পরিকল্পনা করেছে যেগুলো অভিজাত আর ধনীদের ভেতরের সম্পর্ক নষ্ট করে দিয়েছে, আর মানুষকে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য নানা গুজব ছড়িয়েছে। সে হয়তো জাস্টিসের ভেতরের ইতস্তত ভাবটা লক্ষ্য করেছিল, তাই সে ব্যাকারল্যান্ডের অন্ধকার দিকটার বিস্তারিত বর্ণনা দিল। এরপর সে আরও বলল, অ্যাম্বাসেডর নিজে একজন বিয়ন্ডার কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে এমন অনেক প্রমাণ আছে যেগুলো ইঙ্গিত দেয় যে সে বিয়ন্ডার হতেই পারে। তার চারপাশে বেশ কয়েকজন বিয়ন্ডার আছে, যেসব বিয়ন্ডার ইন্টিস গোয়েন্দা জালের অধীনে কাজ করে। আর এই বিভাগটা ইন্টিসের আসল রাজপরিবার অর্থাৎ শরণ পরিবারের প্রভাবাধীন। হান্টার পাথওয়ের শুরুর দিকের সিকোয়েন্সগুলো তাদের নিয়ন্ত্রণেই আছে। তাছাড়া দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কেবল নির্ভর করে দুই পক্ষের ওপর মহলের মানুষজন যুদ্ধ করতে চায় কিনা তার ওপর। একজন ডিপ্লোম্যাটের জীবন বা মৃত্যুর সাথে এর কোনো সম্পর্ক নেই। সম্রাট রোজেলের গুপ্তহত্যার পর ইন্টিস বেশ কয়েকটা বড়সড় ধাক্কা খেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত একটা স্থিতিশীল প্রজাতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখতে পেরেছিল। যেহেতু রোজেলের শাসনামলে শরণ পরিবার মারাত্মক এক আঘাত পেয়েছিল, তাই সব দিক থেকেই তাদের ক্ষমতা ভীষণভাবে কমে গিয়েছিল। তারা শুধু বাস্তবতাকে মেনে নিতে পেরেছিল এবং তাদের লক্ষ্য বদলে সংসদে একটা আসনের জন্য লড়াই করা আর গোপনে দেশের গোয়েন্দা বিভাগ ও সেনাবাহিনীর কিছু অংশকে প্রভাবিত করার দিকে মনোযোগ দিয়েছিল। দ্য হ্যাংড ম্যানের দেওয়া তথ্যগুলো শোনার পর অড্রির মনের দ্বিধাটা কেটে গেল। সে বেশ আভিজাত্যের সাথে মাথা নেড়ে বলল, গত কয়েক বছর ধরে ফেইস্যাক এম্পায়ার খুব দ্রুত নিজেদের বিস্তার ঘটিয়েছে। বালামের পূর্ব উপকূল আর হাইল্যান্ডসে তারা কিংডম এবং ইন্টিস রিপাবলিককে হারিয়ে দিয়েছে। যতদিন আমরা এই দায়টা তাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারব, ইন্টিস এম্পায়ারের উচ্চপদস্থ কর্মকর্তা আর সাধারণ নাগরিকদের কাছে এটা একটা গ্রহণযোগ্য আর বিশ্বাসযোগ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। অড্রি রাজনীতি নিয়ে খুব বেশি কিছু জানত না, কিন্তু তার বাবা হাউস অফ লর্ডসের একজন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ায় সে কিছু কিছু ব্যাপার ঠিকই বুঝত। দায়িত্ব এড়িয়ে যাওয়াই হোক বা কিংডমের ভেতরের সমস্যার দিকে সবার নজর ঘোরানোই হোক, অজনপ্রিয় উত্তরের অসভ্য মানুষগুলোই ছিল অভিজাত এবং মন্ত্রীদের জন্য সবচেয়ে জনপ্রিয় আর সহজ লক্ষ্য। তারা কাজটা করুক বা না করুক তাতে কিছু যায় আসত না। অবশ্য ১০০ বছরেরও বেশি সময় আগে এই ভূমিকাটা পালন করত ইন্টিস আর রোজেল। কয়েক সেকেন্ড চিন্তা করার পর অড্রি সম্মানের আসনটার দিকে তাকালো। তার মনের ভেতর সামান্য অস্বস্তি আর কিছুটা অপরাধবোধ কাজ করছিল। মিস্টার ফুল, আমি কাজটা শেষ করার চেষ্টা করতে পারি, কিন্তু এটা সফল হবেই এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। একদিকে সে তার বাবাকে খুঁজে বের করে নিশ্চিত হতে চাচ্ছিল যে অ্যাম্বাসেডর ব্যাকারল্যান্ড আসলেই ইন্টিস গোয়েন্দা বাহিনীর প্রধান কিনা। অন্যদিকে সে নিজেও সরাসরি কাজটা করতে যাচ্ছিল না। একজন স্পেকটেটর বা টেলিপ্যাথিস্ট হিসেবে এরা কেউই লড়াইয়ের ময়দানে খুব একটা ভালো ছিল না, আর সে শুধু উচ্চবিত্ত সমাজের কাছ থেকে অ্যাম্বাসেডর ব্যাকারল্যান্ড সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করতে পারত এবং কাজটা অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিতে পারত। আচ্ছা, আমি জিও আর ফোর্সকে দিয়ে মিস্টার একে কাজটা করতে বলতে পারি, অথবা অন্য বিয়ন্ডার সার্কেলগুলোর আয়োজকদের খুঁজে বের করতে পারি। কোনোভাবেই আমার পরিচয় ফাঁস করা যাবে না, সবকিছু গোপন রাখতে হবে, আর ওই সার্কেলগুলোতে ইন্টিসের গোয়েন্দারাও লুকিয়ে থাকতে পারে।
আমি জানি না আমাকে কত টাকা দিতে হবে, কিন্তু 5,000 পাউন্ড হয়তো যথেষ্ট হবে না। অড্রি এরই মাঝে পরবর্তী পরিকল্পনাগুলো নিয়ে ভাবতে শুরু করে দিয়েছিল। ক্লাইন কাজটা সফল হওয়ার ব্যাপারে সিকোয়েন্স 8 মিস জাস্টিসের ওপর কোনো ভরসা রাখল না। সে মাথা নেড়ে বলল, বিনিময়ে তুমি কি চাও? সাইকিয়াট্রিস্ট পোষণের ফর্মুলাটা, অড্রি বলল, তারপর একটু ইতস্তত করে যোগ করল, আর সেই সাথে এর জন্য দরকারি বিয়ন্ডার উপাদানগুলো। ও, কাজটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি, এরপর এটা নিয়ে বিস্তারিত কথা বলা যাবে। যদি এটা সফল না হয় তাহলে আমিই খরচগুলো বহন করব। আমি তো এখনও আপনার ব্লেসডকে বাউন্টির ওই টাকাটা দেওয়ার ব্যাপারে ঋণী। বাউন্টির টাকা? তাহলে এটা মিস জাস্টিসকে দেওয়া হয়েছিল 10,000 পাউন্ড। যদি আমরা সমানভাবে ভাগ করি তাহলে ভাগে পড়বে 5,000 করে। ধূসর কুয়াশায় ঢাকা অবস্থায় ক্লাইন কয়েক সেকেন্ড ধরে চিন্তা করল অ্যাম্বাসেডর ব্যাকারল্যান্ডের দাম আসলে কত হতে পারে, আর শেষমেশ সে এই সিদ্ধান্তে পৌঁছাল যে তার দাম নিশ্চিতভাবেই ভাইস অ্যাডমিরাল হারিকেন কিলাঙ্গোসের চেয়ে বেশি। অবশ্যই ক্লাইন খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল। ঠিক এই মুহূর্তে দ্য হ্যাংডম্যান অ্যালজার যোগ করল, আমিও এই কাজটা গ্রহণ করব। কাজটা শেষ হওয়ার পর পুরস্কারের বিষয়টা ঠিক করা যাবে। তুমি কি সাগরে ফিরে যাওনি? অড্রি অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি ব্যাকল্যান্ডে নেই মানি যে আমি অ্যাম্বাসেডর ব্যাকারল্যান্ডকে হত্যা করতে পারব না, ব্যাপারটা এমন নয়। অ্যালজার বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিয়েই হেসে বলল। তার পাশেই থাকা ডেরিক এই কথোপকথনে যোগ দেওয়ার কোনো সুযোগই পেল না। ক্লাইন সম্মতি জানিয়ে মাথা নাড়ল। ঠিক আছে। সে সাথে সাথেই নিজের হাতে থাকা রোজেলের ডায়েরির দিকে চোখ ফেরাল।